প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অ্যাকোরেট ইংলিশ জোনে সবাইকে স্বাগত জানাচ্ছি। উই ফোকাস অন অ্যাকুরেসি ইন ইংলিশ। আজ আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় 2024-2025 শিক্ষাবর্ষের ইংরেজি প্রশ্নপত্র এর প্রথম অংশটি নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য সিনোনিম অফ ডেভিয়েট ইজ। ডেভিয়েটের প্রতিশব্দ হলো A. Continue, B. Pervade, C. Digress, D. Alternate. Correct answer হলো C. Digress. আর digress মানে হচ্ছে আলোচ্য বিষয় থেকে সরে যাওয়া। চলুন আমরা একটু কারেক্ট অ্যান্সার এবং রং আনসার গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি, তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হবে। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস। ডিভিয়েট যেটা মানে হচ্ছে পথ থেকে সরে যাওয়া বা বিচ্যুত হওয়া, যেটা নির্দিষ্ট পথ, নিয়ম বা প্রতিষ্ঠিত মান থেকে সরে যাওয়া। আর ডাইগ্রেস আলোচ্য বিষয় থেকে সরে যাওয়া, মানে হলো কোনো কথা বলতে বা লিখতে গিয়ে মূল বিষয় বা আলোচনা থেকে সাময়িকভাবে সরে যাওয়া। এই অর্থে ডাইগ্রেস হলো ডিভিয়েটের সবচেয়ে উপযুক্ত সিনোনিম বা প্রতিশব্দ। রং আনসার অ্যানালাইসিস। এ কন্টিনিউ। কন্টিনিউ চালিয়ে যাওয়া মানে হলো কোনো কাজ বা প্রক্রিয়া চলতে থাকা, যা ডিভিয়েটের অ্যান্টোনিম। বি হচ্ছে পারভেড। পারভেড ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়া, মানে হলো কোনো কিছুতে পুরোপুরি ছড়িয়ে পড়া বা ভরে যাওয়া। ডি হচ্ছে অল্টারনেট। অল্টারনেট পর্যায়ক্রমিক, মানে হলো একটার পর একটা আসা বা পর্যায়ক্রমে হওয়া। এই শব্দগুলো ডিভিয়েটের অর্থ প্রকাশ করে না। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এ যাই। কোয়েশ্চেন নাম্বার 2 বা কোয়েশ্চেন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন She has a heart of gold. She has a heart of gold বাক্যটিতে ফিগার অফ স্পিচ বা আমরা ভাষার অলংকারটি চিহ্নিত করো। এটাকে আইডেন্টিফাই করতে হবে এই বাক্যে। এ, এটা কি ম্যাটাফোর? বি, এটা কি আইরনি? সি, এটা কি সিমিলি? ডি, এটা কি পার্সনিফিকেশন? কারেক্ট অ্যান্সার, ইটস আ ম্যাটাফোর, রূপক। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি আমরা করি, ম্যাটাফোর রূপক হলো একটি ফিগার অফ স্পিচ ইংলিশের অলংকার বলা চলে, যেখানে দুটি ভিন্ন জিনিসকে লাইক বা অ্যাজ শব্দগুলো ব্যবহার না করে সরাসরি তুলনা করা হয়। হার্ট অফ গোল্ড অভিব্যক্তি বোঝায় যে তার হৃদয়টি সোনার মতো মূল্যবান, অর্থাৎ সে অত্যন্ত দয়ালু ও উদার, কাইন্ড অ্যান্ড জেনারাস, যা একটি ম্যাটাফোর। রং আনসারগুলো অ্যানালাইসিস করি। বি আইরনি। আইরনি স্লেশ বা ব্যঙ্গ হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে কোনো কিছুর আক্ষরিক অর্থ তার বিপরীত অর্থ প্রকাশ করে। সি সিমিলি। সিমিলি হলো দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা, কিন্তু এখানে লাইক বা অ্যাজ ব্যবহার করে ওই দুইটা জিনিসকে তুলনা করা হয়। ডি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ব্যক্তি আরোপ হলো কোনো জড় বা বস্তু বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে মানুষের গুণাবলী বা কাজ দিয়ে ওই জড় বস্তুকে তুলনা করা হয়। এই বাক্যে এই যে ফিগার অফ স্পিচ বা অলংকারগুলো, এগুলো প্রযোজ্য নয়। আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে যাই। টু হ্যাভ কোল্ড ফিট মিনস, কোল্ড ফিট হওয়ার অর্থ হলো এ, টু ফিল কোল্ড, টু বিকাম বিজি, সি, টু বিকাম নার্ভাস, টু ডাইগ্রেস, সরি, টু ডিসএগ্রি। কারেক্ট অ্যান্সার হচ্ছে টু বিকাম নার্ভাস, ভীত বা উদ্বিগ্ন হওয়া। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিসে যদি আমরা যাই, টু হ্যাভ কোল্ড ফিট হলো একটি ইডিয়ম বা বাগধারা, যার মানে হলো কোনো কাজ করার আগে বা শুরু করার মুহূর্তে হঠাৎ ভয় পাওয়া বা নার্ভাস হয়ে যাওয়া, ভয় বা উদ্বেগে পিছিয়ে আসা। রং আনসার অ্যানালাইসিস করি আমরা। টু ফিল কোল্ড, এটা আক্ষরিক অর্থ অর্থাৎ লিটারাল মিনিং। বি, টু বিকাম বিজি এর মানে ব্যস্ত হয়ে পড়া। ডি, টু ডিসএগ্রি এর মানে হলো ডিসএগ্রি, তো আমরা সবাই জানি অসম্মত হওয়া। এই অর্থগুলো প্রদত্ত ইডিয়মের ভাবগত অর্থ আসলে প্রকাশ করে না। তাহলে কারেক্ট অ্যান্সার টু বিকাম নার্ভাস। কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাই আমরা। Many people dash fake news on social media which dash by checking carefully the source of information. অনেকে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়ায় যা তথ্যসূত্র যাচাই করে ড্যাশ যেতে পারে। আমরা অপশনগুলোর দিকে তাকাই। এ হচ্ছে স্প্রেড, আইডেন্টিফাই। বি হচ্ছে আর স্প্রেডিং, আইডেন্টিফাইড। সি হচ্ছে স্প্রেড, ক্যান বি আইডেন্টিফাইড। ডি হচ্ছে আর স্প্রেড, ইজ বিং।
কারেক্ট অ্যান্সার হচ্ছে সি স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড। স্প্রেড মানে ছড়ায়, আর ক্যান বি আইডেন্টিফাইড এটা প্যাসিভ ফর্মে আছে, শনাক্ত করা যেতে পারে। আমরা একটু কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিসে যাই। প্রথম ক্লোজে জেনারেল ট্রুথ বা সাধারণ সত্য প্রকাশ করছে, তাই এটা সিম্পল প্রেজেন্ট স্প্রেড হবে। আর দ্বিতীয় ক্লোজে পসিবিলিটি সম্ভাবনা, আর এটা প্যাসিভ, তাই ক্যান বি আইডেন্টিফাইড, শনাক্ত করা যেতে পারে। রং আনসার অ্যানালাইসিস আইডেন্টিফাই, এটা শুধু আইডেন্টিফাই হওয়া যাবে না, এটা প্যাসিভ দরকার। বি আর স্প্রেডিং, ছড়াচ্ছে, পুরো বাক্যের সাথে এটা যথাযথ নয়। আইডেন্টিফাইড শনাক্ত, অক্সিলারি নেই। আর স্প্রেড ছড়ানো হয়। ইজ বিং হচ্ছে, এগুলো গ্রামাটিক্যালি আসলে রং আনসার, এগুলো কখনোই হবে না। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা যদি একটু দেখি, certain serious diseases can be successfully treated dash they are detected in an initial stage. নির্দিষ্ট কিছু গুরুতর রোগ সফলভাবে চিকিৎসা করা যেতে পারে, সেগুলোকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়। A, if, B, lest, C, whether, D, unless. কারেক্ট অ্যান্সার হচ্ছে if, যদি, কন্ডিশনাল। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস বাক্যটা একটি কন্ডিশনাল স্টেটমেন্ট, সত্য সাপেক্ষ উক্তি। সফল চিকিৎসা সাকসেসফুলি ট্রিটেড এর জন্য একটি শর্ত, কন্ডিশন রয়েছে। দে আর ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ সেগুলোকে প্রাথমিক পর্যায়ে যদি শনাক্ত করা হয়। তাহলে ইফ দিয়ে যদি আমরা সেটা প্রকাশ করি, একটা সাবঅর্ডিনেট কনজাংশন যা একটা শর্ত প্রকাশ করে, তাহলে কিন্তু আমাদের বাক্যটা পুরোপুরি হয়ে যায়। রং আনসার অ্যানালাইসিস লিস্ট যাতে না দ্বারা কোনো কিছু এড়ানোর জন্য নেওয়া সতর্কতা বোঝানো হয়। যেমন আমরা একটা সেন্টেন্স বলতে পারি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দ্রুত বা তাড়াতাড়ি হাঁটো, না হলে ট্রেন মিস করবে, অর্থাৎ যাতে না তুমি ট্রেন মিস করো, এই অর্থে আমরা এগুলো প্রকাশ করি। ওয়েদার কিনা দ্বারা সন্দেহ বা দুটি বিকল্পের মধ্যে অনিশ্চয়তা বোঝানো হয়। ডি, আনলেস যদি না মানে হলো ইফ নট, যদি না হয়। আনলেস ব্যবহার করলে বাক্যটির অর্থ দাঁড়াতো যে সে প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে চিকিৎসা সফল হতে পারে, অর্থাৎ অর্থগতভাবে ভুল। কোয়েশ্চেন নাম্বার 6, I dash to call the customer service of my bank all morning, but I can't get through. আমি সারা সকাল ধরে আমার ব্যাংকের গ্রাহক সেবায় ফোন করা ড্যাশ, কিন্তু আমি যোগাযোগ করতে পারছি না। I dash had been trying, I dash, অর্থাৎ ড্যাশে কি would be trying হবে, I এখানে ড্যাশে কি সি ট্রাইড হবে, নাকি ডি হ্যাভ বিন ট্রাইং হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাভ বিন ট্রাইং, চেষ্টা করে আসছি। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি করি, বাক্যে অল মর্নিং অর্থাৎ একটা নির্দিষ্ট সময় দিয়ে বোঝানো হচ্ছে সারা সকাল ধরে, যা দ্বারা আমরা বুঝতে পারি যেটা এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে চলছে, স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড ইজ কন্টিনিউইং আপ টু দ্য প্রেজেন্ট। এরকম সকল নির্দেশক পরিস্থিতি বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যা গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাই হ্যাভ বিন ট্রাইং সঠিক অ্যান্সার। রং আনসার অ্যানালাইসিস হ্যাড বিন ট্রাইং, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অতীতের একটা কাজের আগে আরেকটা কাজ ব্যবহৃত হয়, যদি হয় তাহলে এটা ব্যবহৃত হয়। would be trying এটি ফিউচার টেন্স বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অনুমানমূলক পরিস্থিতি বোঝাতে পারে। সি ট্রাইস শুধু সিম্পল পাস্ট টেন্স এখানে হতে পারে না, কারণ এখানে নির্দিষ্ট সময় দেওয়া আছে। অল মর্নিং ক্যান্ট গেট থ্রো এর সাথে সামঞ্জস্যপূর্ণ না। কোয়েশ্চেন নাম্বার 7, ড্যাশ দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি, she has found a peaceful park to take rest. শহরের কোলাহল ও ব্যস্ততার সে বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত পার্ক খুঁজে পেয়েছে। এখানে কোনটা হবে? ড্যাশে amidst, be although, since, the nevertheless. কারেক্ট অ্যান্সার হচ্ছে amidst হচ্ছে মাঝখানে অথবা মধ্যে। কারেক্ট অ্যান্সার অ্যানালাইসিস যদি আমরা করি, শূন্যস্থানের পরে দ্য হাসল অ্যান্ড বাসলস অফ দ্য সিটি, অর্থাৎ একটা ফ্রেজ, শহরের কোলাহল ও ব্যস্ততা, একটি নাউন ফ্রেজ।
নাউন ফ্রেজকে মেইন ক্লজ মূল ক্লজের সাথে সংযুক্ত করার জন্য একটি প্রেপোজিশন প্রয়োজন অ্যামিস্ট মাঝখানে বা মধ্যে একটি প্রেপোজিশন যার অর্থ হলো ইন দ্য মিডস্ট অফ মাঝখানে বা সারাউন্ডেড বাই ঘিরে আছে এরকম বোঝায় এটি বোঝায় যে শহরে কোলাহলের মধ্যেও সে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা খুঁজে পেয়েছে রং আনসার অ্যানালাইসিস করি আমরা বি অলদো যদিও একটি সাবঅর্ডিনেট কনজাংশন যা একটি ক্লজকে যুক্ত করে কিন্তু এখানে একটি নাউন ফ্রেজ রয়েছে সিন্স যেহেতু একটি কনজাংশন বা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এখানে কারণ বা সময় বোঝাচ্ছে না ডি নেভারদিলেস অর্থ হচ্ছে তা সত্ত্বেও একটি অ্যাডভার্ব যা দুটি বাক্য বা ক্লজকে সংযোগ করতে ব্যবহৃত হয় একটি নাউন ফ্রেজের আগে নয় ওকে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ চলে যাই ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড ড্যাশ বি এ হিরো যদি রানাকে কারাবন্দী করা না হতো তবে সে একজন হিরো হতো এখানে ড্যাশ কি হবে এ had not become, B would not have become, C would not become, D has not become. Correct answer হচ্ছে এখানে B would not have become হতো না কারেক্ট আনসার অ্যানালাইসিসটা আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো এই বাক্যটা হলো থার্ড কন্ডিশনাল আমরা জানি ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি ব্যবহৃত হয় ক্লজটা তাহলে সেটা থার্ড কন্ডিশনাল হয় থার্ড কন্ডিশনাল ব্যবহার করা হয় এমন একটা কাল্পনিক পরিস্থিতি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাতে যা অতীতে ঘটেনি আনরিয়েল পাস্ট কন্ডিশন এর গঠনটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস যেটা বলেছি আমি হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল এবং মেইন ক্লজ একটা থাকে সাবজেক্ট প্লাস এই মেইন ক্লজটা হয়ে যায় সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ভার্বের এখানে ইফ ক্লজ ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড পাস্ট পারফেক্টে আছে তাই মেইন ক্লজটা কি হবে মেইন ক্লজটা would not have become বা wouldn't have become হবে রং আনসার অ্যানালাইসিস করি had not become না এটা পাস্ট পারফেক্ট টেন্সের অংশ এবং থার্ড কন্ডিশনালের মেইন ক্লজের জন্য এটা ভুল হবে স্ট্রাকচারালি সি will not become এটি সিম্পল ফিউচার টেন্স যা সেকেন্ড বা থার্ড কন্ডিশনালের সাথে মানানসই নয় ডি হচ্ছে has not become এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যা এখানে ভুল প্রিয় শিক্ষিতা আজকের আলোচনার সব প্রশ্নের উত্তর নির্বাচন করার আগে সেগুলো বারবার অধ্যয়ন করা হয়েছে মানে বারবার রিভিশন দেওয়া হয়েছে যাতে সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করে উত্তরগুলো প্রস্তুত করা যায় কারণ উই ফোকাস অন অ্যাকুরেসি ইন ইংলিশ যা হোক প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-2025 সালের অনুষ্ঠেয় পরীক্ষার প্রথম অংশ আলোচনা করলাম নেক্সট আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব আপনাদের যদি ভালো লাগে দ্বিতীয় অংশ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে